আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকলকে আমাদের হালকেনস্টাইনের ক্লাস 9-10 এর অর্থাৎ এসএসসির বিজেএস অর্থাৎ বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজের চ্যাপ্টার 8-এ, যেটি কিনা বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন সংক্রান্ত আলোচনা নিয়ে। আমি তোমাদের সাথে থাকছি নাজমুল করিম অর্ণ, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে। দেখো, আমাদের অনেকেরই কিন্তু মনের প্রশ্ন জাগে যে গণতন্ত্র কি, কিংবা আমাদের হচ্ছে নির্বাচন জিনিসটা বাংলাদেশে কিভাবে মডিফাই হয় বা কিভাবে যেটার প্রয়োগ হয়। এই বিষয়গুলো আমাদের কিন্তু এতদিন ধরে অনেকেরই অজানা থাকা দরকার। কিন্তু এই সময়টাতে যখন আমাদের বইয়ে আমরা দেখছি গণতন্ত্র বা নির্বাচন বা একটা দেশের কাঠামো ব্যবস্থা, কিভাবে সরকার চলে, প্রশাসনিক কাঠামো ব্যবস্থা, সকল কিছু আলোচনার যখন একটা বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে, সেই মুহূর্তে কিন্তু আমাদের এই বিষয়গুলো জানা অনেক জরুরি। আজকের এই অধ্যায়ে আমরা জানবো বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন বিষয়টা কিভাবে কার্যকর হয় বা কিভাবে মডিফাই হয়। চলো শুরু করা যাক। গণতন্ত্র ও নির্বাচন বর্তমান বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য ব্যবস্থা, সেটার নাম কি? সেটার নাম হলো গণতন্ত্র। সর্বাধিক গ্রহণযোগ্য ব্যবস্থার নাম কি? গণতন্ত্র। কারণ গণতন্ত্র মানে কি, দেখো, গণতন্ত্রের কিন্তু সঠিক যে নিয়মটা, এটা কিন্তু আমরা খুব ইদানিং আমাদের দেশে কিন্তু প্রয়োগ হইতে দেখেছি, তাই না? যে সকলের জনগণের মতামত, ঠিক না? আমি যদি এক কথায় লিখি যে জনগণের মতামত ইকুয়াল টু গণতন্ত্র, এটা কিন্তু একদমই ভুল আমার হবে না, ঠিক আছে? তোমরা যদি এইভাবে এটা লিখতে চাও যে গণতন্ত্র কি, ক নম্বরে প্রশ্নে আসলো সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্নে, তখন যদি বলতে চাও জনগণের মতামত বা জনগণের ক্ষমতাকে বলা হচ্ছে গণতন্ত্র, বিষয়টা কিন্তু একবারেই ভুল নয়, গ্রহণযোগ্য একটি উত্তর, ঠিক আছে? তো আমরা দেখছি বিশ্বের প্রায় প্রতিটি দেশেই গণতন্ত্র ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে। সাধারণভাবে গণতন্ত্র বলতে বোঝায় যে শাসন ব্যবস্থায় শাসন ক্ষমতা মুষ্টিমেয় লোকের হাতে পুঞ্জীভূত না থেকে রাষ্ট্রের সকল কার কাছে যায়, সব জনসাধারণের উপরে ন্যস্ত থাকে এবং জনগণই তাদের সরকার গঠন করে। দেখো, আমাদের কিন্তু বাংলাদেশে ইতোমধ্যে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছি পুরো বিশ্বের সামনে যে আমরা জনগণরা যেমন করে কিনা সরকারকে নির্বাচিত করে গঠন করতে পারি, ঠিক তেমনই কোনো সরকারের যদি ফল্ট বা কোনো অনিয়ম দেখা যায়, তবে সেই সরকারকে আমরা পতনও ঘটাতে পারি, সেই সরকারের কিন্তু আমরা কি তার ক্ষমতা শূন্য করতে পারি, যেটা আমরা অলরেডি করেছি। এটাই হলো আমাদের এই গণতন্ত্রের কি যথাযথ একটি বৈশিষ্ট্য বা যথাযথ একটি প্রয়োগ, যেটি আমরা আমাদের দেশে ইতিমধ্যে দেখেছি। ওকে, গণতন্ত্র হলো এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে নির্ধারিত মেয়াদ শেষে সরকার পরিবর্তনের লক্ষ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাতে প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকার থাকে। দেখো, এখানে একটি বিষয় আমি কিন্তু গোল করেছি, এটা কি? সুষ্ঠু নির্বাচন, রাইট? তো আমাদের দেশে বিগত নির্বাচনগুলো 2-3টা নির্বাচন দেখা যাচ্ছে সুষ্ঠু নির্বাচন হয়নি। অনেকেরই মনে কিন্তু একই প্রশ্ন থাকতে পারে, ঠিক না? কিন্তু আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা কিন্তু পরবর্তী যে নির্বাচনটা হবে সেটা কি 100%ই কিন্তু সুষ্ঠু এবং পিওর একটা ইলেকশন হওয়ার একটা কথা রয়েছে, ঠিক না? তো সেই নির্বাচনটাতে আমরা আসলে দেখব গণতন্ত্রের যে সঠিক প্রয়োগটা, অর্থাৎ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষজন যারা কিনা ভোটাধিকার প্রাপ্ত, যারা ভোটার, তারা আসলে কাদেরকে চাচ্ছে, এই জিনিসটা আমরা সেখানে দেখতে পাবো। ওকে, এমন অবস্থায় একাধিক রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ থাকে, জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্য পরিচালনা হয়, রাষ্ট্রীয় কার্যক্রমে জনগণের অংশগ্রহণের মাধ্যমে তাদের স্বাধীনতা সংরক্ষণ এবং কল্যাণ বৃদ্ধির ব্যবস্থা গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য। এখন প্রথমেই আলোচনায় আমরা একটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, সেটি হলো কি গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য কোনটা? সেটি হলো জনগণের মাধ্যমে, অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার তাদের স্বাধীনতা সংরক্ষণ এবং কল্যাণ বৃদ্ধি, তাই না? স্বাধীনতা সংরক্ষণ এবং কল্যাণ বৃদ্ধির মাধ্যমে সেটাই কি হবে? গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য। পরবর্তী আমরা আলোচনায় যাই। বাংলাদেশের সরকার পদ্ধতি একটি কি গণতান্ত্রিক ব্যবস্থা। আমরা কি জানি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঠিক না? অর্থাৎ আমাদের দেশ কি গণতান্ত্রিক দেশ। এইখানে জাতীয় সংসদের জন্য কি হয়? নির্বাচন অনুষ্ঠিত হয়। এখন জাতীয় সংসদ কি তোমরা অবশ্যই জানো। আর বর্তমানে কিন্তু কি এই সম্পর্কে, অর্থাৎ রাজনৈতিক আলাপ আলোচনা কিংবা আমি যদি বলে থাকি দেশের কাঠামো, শাসন পরিচালনার যে একটা বৈশিষ্ট্য বা স্তরগুলো, আমরা আরো আগের চাইতে বেশি জানছি। কেন জেনেছি আমরা? কারণ হচ্ছে দেশের যে অবস্থা ছিল সেই সময় আমরা অনেক ঘাটাঘাটি করছি, মোবাইল ফোনের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু দেখছি, তাই না? তো এই সম্পর্কে আশা করি তোমাদের অনেকেরই ভালো একটা ধারণা ইতোমধ্যে হয়ে গেছে। এজন্য সরকার নির্বাচন কমিশন গঠন করেছে। দেখো, নির্বাচন পরিচালনার জন্য কি একটা নির্বাচন কমিশন রয়েছে। নির্বাচনের জন্য নির্বাচনী আচরণবিধি, নির্বাচনী আচরণ লঙ্ঘন করার শাস্তির বিধান রয়েছে। এই অধ্যায়ে আমরা বাংলাদেশের কি দেখব? গণতন্ত্র দেখব, নির্বাচন ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত হব, ঠিক আছে? এই দেখো, কয়েকটা আমরা চিত্র দেখা পাচ্ছি, সেগুলো কি? এই যে
মানুষজন ভোট দিচ্ছে, ঠিক আছে, পুরুষ মানুষ মহিলা মানুষ ভোট দিচ্ছে, এবং তারা কি যে নিজেদের অধিকার আদায়ের জন্য যেমন করে আমরা আন্দোলন করলাম, তাই না, ছাত্র আন্দোলন করলাম সরকার পতনের জন্য, বা দেশের সার্বিক জনগণ আমরা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল, এই যে বিষয়গুলো হচ্ছে এগুলাই কিন্তু কি গণতন্ত্রের একটা অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য, যে আমরা সকলেই এক থাকবো। পরবর্তী দেখি আমরা এই অধ্যায়ের পাঠ শেষে আমরা কি করতে পারবো, গণতন্ত্রের ধারণা ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, রাজনৈতিক দলের ধারণা ব্যাখ্যা করতে পারবো, বা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতাসীন বা বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো, গণতন্ত্র নির্বাচনের সম্পর্ক দেখতে পারবো, এবং বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, মানে কিভাবে নির্বাচন হয়ে থাকে, বা নির্বাচন কমিশনের গঠন কিভাবে হয়, তারা কিভাবে কাজ করে, তাদের বৈশিষ্ট্য কি, নির্বাচনে আচরণবিধি, আচরণ লঙ্ঘন করলে কি শাস্তির ব্যবস্থা রয়েছে, গণতন্ত্র রাজনৈতিক দল নির্বাচন সম্পর্কে অবগত হয়ে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে আগ্রহী হব। ঠিক আছে, তো আমরা চলে আসি শুরুতে গণতন্ত্রের অংশে, অর্থাৎ আমরা প্রথমে দেখব এখন গণতন্ত্রের ধারণাটা কি। ইতোমধ্যে কিন্তু আমরা অনেকেই জানি যে গণতন্ত্র সম্পর্কে একজন বিখ্যাত ব্যক্তি কে, আব্রাহাম লিঙ্কন। নাম তো অবশ্যই তোমরা শুনেছো, যারা শুনোনি তারা মনে রাখো, আব্রাহাম লিঙ্কন, যিনি কিনা গণতন্ত্রের একটি কি সর্বসাকুল্যে গ্রহণযোগ্য একটি সুস্পষ্ট একটি ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা তিনি দিয়ে গিয়েছেন। সেই সংজ্ঞাটি কি তোমাদের বইয়ের শুরুতে রয়েছে, সেটা দেখো। আমেরিকার প্রখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন এভাবে যে গণতন্ত্র হলো জনগণের জন্য জনগণের দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। অর্থাৎ উনি পুরো কথাটাতে কিন্তু একটা জিনিস কমন এনেছেন বা হাইলাইট করেছেন, সেটা কি, সেটি হলো জনগণ, ঠিক না। তো জনগণের জন্য এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে উনি বলছেন গণতন্ত্র। অধ্যাপক গ্যাটেলের মতে যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী তাই হইল গণতন্ত্র। সাধারণ অর্থে গণতন্ত্র হচ্ছে মূলত সংখ্যাগরিষ্ঠের স্বার্থে গঠিত ও পরিচালিত সরকার, সংখ্যাগরিষ্ঠের স্বার্থে গঠিত এবং পরিচালিত সরকার। দেখো সংখ্যাগরিষ্ঠ কেন বলেছে এখানে, তার অন্যতম কারণ হলো যে যেই দল বা যেই রাজনৈতিক দল বা যে ব্যক্তি কিনা জনগণের অধিক ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, প্রতিনিধি হবে, সেই কিন্তু কে সরকার গঠন করার সুযোগ পাবে, তাই না। তো এই যে ব্যক্তিটাকে আমরা অতিরিক্ত ভোট বা সবচেয়ে বেশি ভোট দিলাম, অর্থাৎ কি ওই দেশের অধিকাংশ জনগণ ওই ব্যক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করেছে, এই কারণে বলেছে যে সংখ্যাগরিষ্ঠ। ঠিক আছে, এর অর্থ এই নয় যে গণতন্ত্র সংখ্যালঘুর মতামত বা স্বার্থকে উপেক্ষা করবে, বরং গণতন্ত্রের আইনের দৃষ্টিতে সকলেই সমান। দেখো এই যে কথাটা, আইনের দৃষ্টিতে সকলেই সমান, এই জিনিসগুলো আমাদের দেশ অর্থাৎ আমার বাংলাদেশে, আমার মাতৃভূমি অনেক বছর অনেক সময় যাবত কিন্তু কি মিস করেছে, যে আচ্ছা আমার দেশে যে বলা হয়েছে আইন সকলের জন্য সমান, আমি আর প্রয়োগ দেখি না কেন, বা আমি আর ব্যবহার ভিত্তি দেখি না কেন। তবে আশা রাখি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই সব কিছু দেখতে পাবো। ঠিক আছে, ওকে। সুতরাং গণতন্ত্র 20 শতকের একটি জনপ্রিয় ধারণা, যা বর্তমানে সরকার পরিচালনার সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কারণ আমরা দেখছি পৃথিবীর অধিকাংশ দেশে মোস্ট অফ দ্য কান্ট্রিজে কি ডেমোক্রেসি রয়েছে, অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেই অনুযায়ী তারা সরকার গঠন করে, রাইট। সরকার ব্যবস্থা হিসেবে গণতন্ত্রের প্রতিষ্ঠা একটি ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় প্রাচীন গ্রিসের অ্যাথেন্সে। কোথায়? গ্রিসের কোন জায়গায়? অ্যাথেন্স, রাইট। মনে রাখতে হবে, এমসিকিউর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা, এমসিকিউর জন্য কি ভীষণ ইম্পর্টেন্ট। গ্রিসের নাগরিক সমাজ গণতন্ত্র বলতে বুঝতো এমন একটি রাজনৈতিক শাসন ব্যবস্থা যাতে গোটা নাগরিক সমাজ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারে। দেখো কি বলছে, প্রত্যক্ষভাবে, ঠিক আছে, প্রত্যক্ষ পরোক্ষ, আমরা দুইটা বিষয় কিন্তু কিছুক্ষণ পরেই দেখবো, তা আলোচনাটা তখনই করি, প্রত্যক্ষ কাকে বলে বা পরোক্ষ কাকে বলে। ওকে, তো গ্রিসে কি ভাবতো, নাগরিকরা সরাসরি, দেখো আমি বলেই দিলাম, প্রত্যক্ষ অর্থ হচ্ছে সরাসরি অংশগ্রহণ করতে পারবে। এথেন্সে নিয়েও গণতন্ত্র পরবর্তীতে চলমান থাকেনি। মধ্যযুগে ধর্ম রাজার দ্বৈত শাসন, স্বৈরতান্ত্রিক শাসন ও সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় অনেকটা সময় কেটে গেছে। দীর্ঘকাল পরে ইউরোপে গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে কবে? খ্রিস্টীয় সপ্তদশ অর্থাৎ 1700 শতকে, 1800 শতাব্দীর মাঝখানে। 19 ও 20 শতকে পৃথিবীর বিভিন্ন দেশে গণতান্ত্রিক ব্যবস্থার প্রচলন দেখা যায়। অষ্টাদশ শতকের গণতান্ত্রিক ভাবধারার উৎসমূলক হিসেবে ইংল্যান্ডকে চিহ্নিত করা হয়, অর্থাৎ ইংল্যান্ড পরবর্তীতে ওই যে গ্রিসে যে অ্যাথেন্সে যে চালু হলো, তারপরে কিন্তু মধ্যযুগে ছিল না, পরবর্তীতে ইংল্যান্ডে 18 শতকে অর্থাৎ অষ্টাদশ শতকে কিন্তু আবারও জাগ্রত হয়। কি জাগ্রত হয়? গণতন্ত্র। ঠিক আছে, বর্তমানে গণতন্ত্রের বিকাশ এতই সাফল্য লাভ করেছে যে আধুনিক সভ্যতা গণতান্ত্রিক সভ্যতায় পরিণত হয়েছে। লাইনটা দেখো, লক্ষ্য করো, খুব সুন্দর। তোমরা যদি প্রয়োগ ও উচ্চতর দক্ষতায় এরকম 5 লাইন, হ্যাঁ এই লাইনগুলোকে কি বলা হচ্ছে? এইগুলাতে বলা হচ্ছে 5 লাইন
অথবা পিক আপ লাইন। কি বলে? পাঞ্চ লাইন অথবা পিক আপ লাইন। দেখো আমি একটা সহজ কথা বলি, এই যে আমরা অনেক ছেলেরা কি করে, মেয়েদেরকে হচ্ছে দেখাচ্ছে যে ইমপ্রেস করার জন্য, বা মেয়েরা ছেলেদেরকে ইমপ্রেস করার জন্য কি নানা রকম ফ্ল্যাট করে, রাইট? সো ফ্ল্যাটে কি হয়, পাঞ্চ লাইন বা হচ্ছে পিক আপ লাইন কিন্তু অনেকে ইউজ করে, ঠিক না? সো এই বিষয়গুলো কিন্তু হচ্ছে কি, এগুলো এক একটা পাঞ্চ লাইন আর পিক আপ লাইন। কাকে ইমপ্রেস করবা? তোমার যে খাতা দেখবে এক্সামিনারকে। ওকে, সো তোমার এক্সামিনারকে ইমপ্রেস করার জন্য যে এই লাইনগুলো দিয়ে দিবা যে গণতন্ত্রের সাফল্য এতটাই বেড়েছে বা এতটাই গ্রহণযোগ্য হয়েছে যে আধুনিক সভ্যতা গণতান্ত্রিক সভ্যতায় পরিণত হয়েছে। টিচার ওইখানে ফ্ল্যাট ভাই, ঠিক আছে, তোমার নাম্বার দিবে, নিতেই বাধ্য। তো এরকম করে আমরা কি চেঞ্জেস আনবো খাতায়। ওই চিরচেনা যে ওয়েটা, ট্রেডিশনাল ওয়েতে থেকে বের হয়ে বি প্রোডাক্টিভ ম্যান। আমি প্রত্যেক ক্লাসেই বলি বি প্রোডাক্টিভ। প্রোডাক্টিভিটি কিছু দেখাতে হবে। এই যে একটা প্রোডাক্টিভিটি তোমাদেরকে মাত্র আমি দেখাই দিলাম, ঠিক আছে? গণতন্ত্রের প্রকারভেদে ফিরি আমরা। গণতন্ত্র সাধারণত দুইটি পদ্ধতিতে কার্যকর হয়। কয়টি? দুইটি। একটা হচ্ছে প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, আরেকটি হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এখন প্রত্যক্ষ, বিশুদ্ধ, পরোক্ষ বা প্রতিনিধিত্ব জিনিসটা কি? দেখো আমি তোমাদেরকে সহজ করে লিখে দিই, এটা নোট করে নিতে পারো তোমাদের বইয়ে, ওই অধ্যায়ের সাইডে হচ্ছে নোট করবা। প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি। প্রত্যক্ষ অর্থাৎ কি? প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি। বিষয়টা এরকম হলো কেন, আমরা একটু ঠিক করে লিখে দিই। আচ্ছা, প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি, ওকে। পরে পরোক্ষ। পরোক্ষ অর্থাৎ সরাসরি নয়, সরাসরি নয় অর্থাৎ কোনো মাধ্যমে, কারো মাধ্যমে বিষয়টা বাস্তবায়ন হবে। দেখো যেমন এখানে কিন্তু বলেছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আমাদের দেশে কি আমি একজন কিন্তু নাগরিক বা একজন ভোটার, অলরেডি আমি ভোট দিয়েছি। তো আমি কি ভোট দেওয়ার পরে আমি কি বলবো যে আমি দেশের অমুক আসনের এমপি হতে চাই, মেম্বার অফ পার্লামেন্ট, আমি হচ্ছে ওই দেশ ওই আসনটা অর্থাৎ ওই জেলাটাকে আমি কি করব, শাসন পরিচালনা করব? পারবো? হবে না। কিন্তু আমি আমার ভোট দিয়ে একজন প্রতিনিধিকে আমি নির্বাচিত করতে পারি। ওই প্রতিনিধি আমার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে, তিনি আমার আশা আকাঙ্ক্ষা, আমার চাওয়া পাওয়া বা আমার ডিমান্ড যত কিছু থাকবে সেগুলো হচ্ছে উনি জাতীয় সংসদে উপস্থাপনের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো সেখানে বলা হচ্ছে আমাদের দেশে এই জন্য পরোক্ষ গণতন্ত্র এটা কি বেশি প্রতিফলিত হয় বা এটা আমাদের চলে। আমাদের দেশে প্রত্যক্ষ গণতন্ত্র চলে না। প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় চলতো? সেই গ্রিসে। কোন জায়গায়? সে প্রাচীন গ্রিসে প্রত্যক্ষ গণতন্ত্র চলতো, অ্যাথেন্সে, রাইট? গ্রিসের শহর অ্যাথেন্সে এই পদ্ধতিটা প্রচলিত ছিল, কিন্তু পরবর্তীতে এই পদ্ধতিটা কি বিলুপ্ত হয়। পরবর্তীতে প্রত্যেকটা দেশে এখন পর্যন্ত পরোক্ষ গণতন্ত্রটা কি বাস্তবায়ন হয়, অর্থাৎ জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করে, সেই প্রতিনিধি পরবর্তীতে সরকার পরিচালনা করে বা ক্ষমতায় আসে। ওকে, প্রত্যক্ষ গণতন্ত্রে আমরা একটু চাই। যে শাসন ব্যবস্থায় নাগরিক প্রত্যক্ষ বা সরাসরিভাবে, দেখো প্রত্যক্ষ বা সরাসরিভাবে শাসন পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায়, তাকেই বলা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। দ্যাটস ইট ভাই, এইটাই প্রত্যক্ষ গণতন্ত্র মানে কি? ইউ জাস্ট নিড টু ফাইন্ড আউট দ্য মেইন থিং বা মেইন লাইন। ওকে, তোমার থিম বা মেইন লাইনটা বুঝতে হবে প্রত্যেকটা টপিকের। দেখো আমিও কিন্তু স্বীকার করি যে এই যে বিজেএস যেটা আমাদের বর্তমানে পড়ছি আমরা, এই বিজেএস কিন্তু কি অনেকটা বোরিং চ্যাপ্টার, রাইট? অনেকের পড়তে মন চায় না, অনেকে বলে ভাইয়া আমি তো সায়েন্সের স্টুডেন্ট বা আমি তো কমার্সের বা আমি তো আর্টসের, তো হচ্ছে কি আমার অন্যান্য বিষয়গুলো অনেক রয়েছে, তো আমি এখন কিভাবে পড়বো, কিভাবে মেকআপ দিব? ভাই দেখো মজার বিষয় কি জানো, ইতিহাস পড়ো বা তুমি বাংলাদেশ বিশ্ব পরিচয়ের বিভিন্ন বড় বড় চ্যাপ্টার পড়ো না কেন, তোমার যেটা মাথায় রাখতে হবে সেটা হলো প্রত্যেকটা বিষয়ের আমি মেইন থিমগুলোকে বা মেইন লাইনগুলোকে পিক করব। ওকে, সো ওই বিষয়গুলোকে তুমি যদি ধরতে পারো অ্যান্ড ইফ ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, তোমার যে যোগ্যতা থাকে যে বিষয়গুলোকে তুমি এক্সপ্লেইন করবা, বর্ণনা করতে পারবা, এটা হইলে কিন্তু তোমার জন্য এনাফ, মোর দেন এনাফ। ওকে, সো দেখো আমরা প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে অবশ্যই বুঝলাম। প্রাচীন গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলোতে প্রত্যক্ষ গণতন্ত্র কি প্রচলিত ছিল? রাষ্ট্রের সকল নাগরিক আইন প্রণয়ন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ, কর ধার্য, বিচার কার্য পরিচালনা সহ অন্যান্য ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ করত। সেই সময় নাগরিকের ধারণা সীমাবদ্ধ ছিল, রাষ্ট্রের সকলেই নাগরিকত্ব সম্মান পেত না। তার কারণ কি, সবাই যদি নাগরিকের সম্মান পায়, ধরো একটা দেশে 5 কোটি জনসংখ্যা আছে, 5 কোটি জনসংখ্যার মধ্যে আমরা ধরলাম সেখানে 3 কোটি হচ্ছে ভোটার বা নাগরিক,
যারা প্রাপ্তবয়স্ক ধরলাম, কিন্তু তো 3 কোটি কি সরকার পরিচালনা করবে, ক্ষমতায় আসবে না। এই কারণে গ্রিসে তখন কি সকলে নাগরিকত্ব সম্মান পেত না। আধুনিক রাষ্ট্র আয়তনে বিশাল, রাইট, এর জনসংখ্যাও বেশি, এই অবস্থায় প্রত্যক্ষ গণতন্ত্র চর্চার সুযোগ কম। তবে সুইজারল্যান্ডের কয়েকটি অঞ্চলে আংশিকভাবে এখনো প্রত্যক্ষ গণতন্ত্রের ব্যবস্থা চালু আছে। তাহলে আমরা কি এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবো, কিসের জন্য বলতো, এমসিকিউ এর জন্য, রাইট। এমসিকিউ এর জন্য অবশ্যই মাথায় রাখবো যে বর্তমানে সুইজারল্যান্ড নামক দেশটার কিছু অঞ্চলে আংশিকভাবে প্রত্যক্ষ গণতন্ত্রের ব্যবস্থা চালু আছে, পুরোপুরি না, নট ফুললি, কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে। পরবর্তী যাই আমরা, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, যেটি কিনা অধিকাংশ দেশেই গ্রহণযোগ্য। এই গণতন্ত্র ব্যবস্থা বলতে বোঝায় যে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করার পদ্ধতি। দেখো আমি কিন্তু শুরুতে এক্সপ্লেইন করেছি যে পরোক্ষ গণতন্ত্র বলতে কি, আমি একজন ব্যক্তিকে, রাজনৈতিক ব্যক্তি বা প্রতিনিধিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করব, উনি আমার প্রতিনিধি হিসেবে আমার চাহিদা, আমার চাওয়া পাওয়াকে বা ওই এলাকার সকল মানুষের চাওয়া পাওয়া চাহিদাকে পূরণ করবেন। ওকে, এ ধরনের গণতন্ত্রকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়। এই পদ্ধতিতে সাধারণ নাগরিকগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করেন না। পরোক্ষ গণতন্ত্রে নির্বাচিত প্রতিনিধিরাই আইন প্রণয়ন সহ শাসন কার্য পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রই কি প্রচলিত রয়েছে। ওকে, সো আমরা যেহেতু গণতন্ত্রের এতক্ষণ যাবত কি খুবই ভালো ভালো কথা বলে গেলাম, এখন আমরা এটার দোষ গুণ সম্পর্কে অবহিত হব যে আচ্ছা ঠিক আছে, গণতন্ত্রের সাইড ইফেক্ট কি আছে। দেখো একটা জিনিস সবসময় মাথায় রাখবা, সেটা হলো প্রত্যেকটা বিষয়ের, ইনক্লুডিং হিউম্যান বিইং, প্রত্যেকটা বিষয়ের পজিটিভ অ্যান্ড নেগেটিভ কিন্তু বিষয়াবলী থাকে। ওকে, তুমি যদি মনে করো যে তোমার গার্লফ্রেন্ডের বা তোমার বয়ফ্রেন্ডের কোনো নেগেটিভ থিং নাই, সব পজিটিভ, ভাই চোখ খুলো, চশমা সরো চোখ থেকে, সেই কি রঙিন চশমা, ঠিক আছে। প্রতি বিষয়েরই পজিটিভ নেগেটিভ জিনিস থাকে, সেগুলো আমরা একটু লক্ষ্য করি। গণতন্ত্রের সুন্দর দিকগুলো কি, গণতন্ত্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়। আইনের অনুশাসন কি, আবার প্রশ্ন যদি করো ভাই আইনের অনুশাসন কি, দেখো আইনের অনুশাসন হলো আইনের চোখে সকলেই সমান, আইনের চোখে সকলেই সমান, এই যে নীতি বাক্যটা বা এই যে লাইনটা বললাম আমি, এইটা বাস্তবায়নে আইনের অনুশাসন কিংবা যথাযথ প্রয়োগ, যথাযথ প্রয়োগকেও কিন্তু আইনের অনুশাসন হিসেবে আমরা বলতে পারি বা আমরা সেটা বুঝে নিতে পারি। ওকে, এটি হলো দায়িত্বশীল শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থায় সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় এবং জনগণের কাছে সরকারের জবাবদিহিতা থাকে। দেখো আমাদের দেশে রাজনীতিটা ছিল না যে আমরা সরকারের কাছে যাই জবাব দিতে চাবো যে এটা কেন হচ্ছে না, এটা কেন হচ্ছে না, বর্তমানে কিন্তু আছে। ওকে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো জনমত দ্বারা পরিচালিত সরকার। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বর্তমানে কি বলছে, জনমত দ্বারা পরিচালিত সরকারকে বলা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এখন যদি তোমার প্রশ্ন আসে জ্ঞানে ক নম্বরে বা ক্ষয়ে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জিনিসটা কি, পারবে না তুমি অ্যান্সার দিতে, জনমত দ্বারা পরিচালিত সরকার, ইজি তো। স্বৈরাচারী পন্থায় নিয়ন্ত্রণ, দমন, নিপীড়নমূলক আচরণের শাসন ব্যবস্থার কোনো ক্রমেই কাম্য নয়। দেখো স্বৈরাচারী পন্থায় অর্থাৎ যেটি আমাদের দেশে কি 15-16 বছর ধরে ছিল, এই ব্যবস্থাটা কোনো মতে কাম্য নয় একটি গণতান্ত্রিক দেশে, যার ফলাফল কিন্তু বর্তমানে আমরা দেখেছি যে পতনটা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। কার স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়, জনগণের। ওকে, সো এই ব্যবস্থায় জনগণের ব্যক্তি স্বাধীনতা বা বাক স্বাধীনতা স্বীকৃত, ফলে তাদের মধ্যে রাজনৈতিক চেতনার সৃষ্টি হয়। এই ব্যবস্থায় সরকার জনগণের সরকার হিসেবে বিবেচিত। জনগণের আস্থা হারালে এ সরকার টিকে থাকতে পারে না। ওকে, যেগুলো কিন্তু আমরা বাস্তব প্রয়োগ অলরেডি দেখেছি, তাই না। তো এই লাইনগুলো যখন তোমরা পড়বা, এই ক্লাসটি যখন তোমরা করবা, করার সময় কিন্তু তোমরা হাসবা আমার মতো, আমি যেমন হাসছি মুসলিম। কেন, কারণ আমরা এই যে বইয়ের লাইনগুলোর বাস্তব প্রয়োগ, যথাযথ প্রয়োগ আমরা কিন্তু ইতিমধ্যে পেয়েছি, ঠিক না। তো এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জনগণের আস্থা হারালে সরকার টিকে না। এই ব্যবস্থায় ব্যক্তি তার আত্মবিকাশের সর্বাধিক সুবিধা ভোগ করে। তদুপরি গণতন্ত্র হচ্ছে কল্যাণকামী সরকার। গণতন্ত্রের অর্থ কি, কল্যাণকামী সরকার। এর মূল উদ্দেশ্যই হলো জনকল্যাণ সাধন। গণতন্ত্রের মূল উদ্দেশ্য কি, জনকল্যাণ সাধন। অর্থাৎ এই গণতন্ত্র আমি কিন্তু শুরুতেই লিখেছিলাম, আমি আরো একবার তোমাদের মনে করিয়ে দিতে চাই, সেটা হলো কি, গণতন্ত্রই মানে হলো জনগণ। গণতন্ত্রই মানে জনগণ, অর্থাৎ যাই করো না কেন জনগণের জন্যই গণতন্ত্র, গণতন্ত্রের জন্যই জনগণ। ওকে, গণতান্ত্রিক ব্যবস্থার বেশ কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি রয়েছে। প্রাচীনকালের প্রখ্যাত মনীষী দার্শনিকগণ যেমন প্লেটো, অ্যারিস্টটল গণতন্ত্রকে কি মূর্খ অথবা অযোগ্যের শাসন ব্যবস্থা বলে অভিহিত করেছেন। দেখো ভাই এটাও কিন্তু একদিক থেকে ঠিক। তুমি জাস্ট পূর্বে সরকার যেটার পতন ঘটলো, স্বৈরাচারী সরকারের, সেই সরকারের একটু বিষয়টা ভেবে দেখো।
সেই সরকারের কিন্তু অনেক মন্ত্রী অনেক এমপি ছিল যারা কি একদমই যোগ্য ছিল না, রাইট? যোগ্য ছিল না বলে কি ইন্টারনেট নাকি নিজে নিজে বন্ধ হয়ে গেছে, ঠিক না? এরকম মূর্খ বা অযোগ্য শাসন ব্যবস্থা কিন্তু গণতন্ত্র ওদেরকে নিয়ে আসে, ঠিক আছে? কারণ জনগণ ভোট দিছে বা যেভাবেই হোক নির্বাচিত হয়েছে, তো নির্বাচিত হয়ে এসে কি দল গঠন করছে, শাসন ক্ষমতায় আসছে। কেননা সংখ্যাগরিষ্ঠ শাসন হিসেবে গণতন্ত্রে নির্বাচনের মাধ্যমে অযোগ্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তির শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে, যেটি তোমাদের মাত্র বললাম, রাইট? ফলে উপযুক্ত লোকের অভাবে গণতন্ত্রের উদ্দেশ্য অর্জিত হয় না এবং শাসন কার্য পরিচালনায় নানা ধরনের সমস্যা দেখা দেয়। বাস্তবে গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠ শাসনে পরিণত হয়। সংখ্যালঘুরা আইনসভায় তাদের প্রতিনিধি প্রেরণ করতে পারে না। কারণ কি? সংখ্যাগরিষ্ঠই সবকিছু দখল করে। সংখ্যালঘুরা কি পারে না কিন্তু। ফলে তাদের অভাব অভিযোগ সম্পর্কে সরকার উদাসীন থাকতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমাদের দেশের এই যে পার্বত্য অঞ্চলের যে মানুষরা রয়েছে, পার্বত্য অঞ্চলের মানুষদের কিন্তু সুযোগ সুবিধা অসুবিধা তাদের চাহিদা এগুলো কিন্তু আমাদের হালকা পাতলা জানতে পারলেও পুরোপুরিভাবে তাদের কাছে রিচ আউট করা যায় না, কারণ তারা সংখ্যালঘু হিসেবে বা একটা ক্ষুদ্র অংশ থাকে। আমার অ্যাকচুয়ালি সংখ্যালঘু বলাটা আমার ঠিক হচ্ছে না ব্যক্তিগতভাবে, কারণ কি তারাও বাংলাদেশের নাগরিক ভাই। নাগরিক হিসেবে বাংলাদেশের আমি যেমন সুবিধাটা ভোগ করতে পারবো বা আমি করি, তাদেরও কিন্তু সেই একটা অধিকার রয়েছে, ঠিক না? সো দেখো, গণতন্ত্রে বহু পরস্পর বিরোধী মত ধারণা দেখা যায়, এতে বিভিন্ন ক্ষেত্রে মত পার্থক্য বা সংঘর্ষের সৃষ্টি হয়। কারণ কি? এখানে সবাই বাক স্বাধীনতা রয়েছে, সবাই সবার মতামত দিতে পারে, জাতীয় সংহতি বিনষ্ট হতে পারে। এছাড়া রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতা প্রতিষ্ঠায় ব্যর্থ হলে জাতি দ্বিধা বা বিভক্ত হয়ে পড়ে এবং গণতন্ত্র হুমকির মুখে পড়ে। অনুন্নত দেশগুলোতে সরকারি দল নিজ দলের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে শাসনকার্য পরিচালনা করে থাকে, ফলে নিরপেক্ষতা নষ্ট হয়। এতে করে গণতন্ত্র অসন্তোষ দেখা যায়, গণ অসন্তোষ দেখা যায়। অর্থাৎ ওই দেশের নাগরিকদের মধ্যে কি মতের মিল নাই, মতামতের মধ্যে একটা সংঘর্ষ হয়, তখন কি বিভিন্ন রকমের হাঙ্গা দাঙ্গামা দেখা যায়। গণতন্ত্র তুলনামূলকভাবে ব্যয়বহুল শাসন ব্যবস্থা। ঘন ঘন নির্বাচনের ব্যবস্থা করতে হয়, জনমত গঠন করতে হয়, ব্যাপক প্রচার কার্য ইত্যাদিকে কেন্দ্র করে সরকার, রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়, ঠিক আছে? তার মানে কি আমরা বুঝতেছি প্রচুর পরিমাণে অর্থ বা ব্যয়বহুল সরকার ব্যবস্থার নাম কি? সেটি হলো গণতন্ত্র। এমসিকিউ যদি চলে আসে ব্যয়বহুল শাসন ব্যবস্থার নিচের কোনটি? গণতন্ত্র, নিয়মতান্ত্রিক, রাজতন্ত্র? অপশন কি হবে উত্তর? গণতন্ত্র। রাজতন্ত্র ভাবে ভাইবো না যে রাজা তো অনেক বড় লোক হয়, টাকায় টাকা আমি দিয়ে দিই, না ভাই, গণতন্ত্র হবে সেটার কিন্তু উত্তর। ওকে, পরবর্তী দেখি আমরা বাংলাদেশের গণতন্ত্র। বাংলাদেশের গণতন্ত্র কেমন একটু আমরা ইতিহাসে যাই, ঠিক আছে? অনেক ইতিহাস তো আমাদের ভাবি যে আমরা মনে করি বা বিশ্বাস করেও ফেলেছি অলরেডি যে বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ে যেমন তা ইতিহাস লেখা আছে, ঠিক আছে? কিন্তু দেখো কিছু কিছু ইতিহাস জানতে হয়, ঠিক আছে? না জানলে সমস্যা। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর, 47 সালে তো গেছিল, এটা তো সত্য, রাইট? শাসনের অবসানের পর পাকিস্তানে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গৃহীত হয়। বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের অংশ ছিল। পাকিস্তানের অংশ ছিল কি? পূর্ব পাকিস্তান নামে। পাকিস্তান গণপরিষদে দেশের সংবিধান প্রণয়ন করতে 9 বছর সময় লাগে। কত বছর? 9 বছর সময় লাগে। এই সময় পার্লামেন্টারি শাসনের নামে বস্তুত গভর্নর জেনারেল ও আমলারাই দেশ শাসন করত। কারা? গভর্নর জেনারেল এবং আমলারাই কি করতো? দেশ শাসন করত। প্রধানমন্ত্রী অথবা আইনসভার মতামতের তোয়াক্কা না করে গভর্নর জেনারেল নিজের পছন্দ অনুযায়ী মন্ত্রিসভা গঠন করতেন। সংবিধান প্রণয়নের আড়াই বছরের মাথায়, কত? আড়াই বছরের মাথায় জেনারেল আইয়ুব খান তিনি 1958 সালে সামরিক শাসন জারি করেন এবং এর মধ্য দিয়ে পাকিস্তানের ভঙ্গুর গণতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটে। দেখো একটা বিষয় যেটা হচ্ছে যে পাকিস্তানের বিষয়ে যদি আমরা কথা বলি, সেটি হচ্ছে কি সহজে বলা যায় পাকিস্তানে এত সামরিক শাসন কায়েম হয়েছে বা সামরিক অভ্যুত্থান এতই হয়েছে যে পাকিস্তানের ব্যাপারে বলা যায় যে এভরি স্টেট, আমি বলি এভরি স্টেট, ওকে, every state has an army, right? Every state has an army, but Pakistan army has a state. Pakistan army has a state. Okay? কেন এই কথাটা বললাম? এটা একটু রসিকতা ভাবে বললাম আমি। তার কারণ হচ্ছে পাকিস্তানে এত ঘন ঘন সেনা অভ্যুত্থান হয়, সামরিক শাসন আসে, এই কারণে বলছি যে প্রত্যেকটা রাষ্ট্রের একটা আর্মি থাকে, কিন্তু পাকিস্তানের আর্মিরই একটা রাষ্ট্র আছে, সেটা কি? পাকিস্তান। ওকে, তো দেখো পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি সোচ্চার হয়েছে এবং পাকিস্তান রাষ্ট্রের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 1970 সালে। সেটি ছিল তৎকালীন পাকিস্তানের শেষ নির্বাচন। তৎকালীন পাকিস্তানে কি শেষ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা আসন লাভ করে।
বর্তমানে যে সরকারটা নাই ভাই। কিন্তু পাকিস্তানের সামরিক সরকার বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর না করে কি করে নিরস্ত্র বাঙালিদের উপর আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। ফলে বঙ্গবন্ধুর সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে নির্বাচিত নেতা হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং 26শে মার্চ 1971 সেই দিনটি থাকে পরিণত, চূড়ান্ত পরিণতি আমরা কবে দেখি 1971 9 মাস ব্যাপী, দীর্ঘ 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, অর্থাৎ আমরা বিজয় অর্জন করি বা স্বাধীনতা অর্জন করি। স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশে 3টি রাজনৈতিক দল ক্ষমতায় আসছে। কয়টা? 3টা। এগুলো কি? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। কয়টা দল আসছে? 3টা, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। এর মধ্যে উল্লেখযোগ্য একটি সময় কেটেছে অগণতান্ত্রিক সেনা শাসনের অধীনে। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম সরকার গঠন করেন এবং পাকিস্তান অপশাসন ও শোষণের বিরুদ্ধে বাঙালি তাদের দীর্ঘ সংগ্রামের মূর্ত প্রতীক বঙ্গবন্ধু নেতৃত্বেই গণতন্ত্র লাভ করেছিল। যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন, অবকাঠামো নির্মাণ কিংবা দেশের বিভিন্ন শিল্পের পুনর্জীবিতকরণ এবং জাতীয়করণ, প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ অবদান রাখে আওয়ামী লীগ সরকার। ওটা হচ্ছে কি যুদ্ধের পরবর্তী অবস্থা হিসেবে কিন্তু অবদানগুলো রেখেছিল। ওকে, দেশ পুনর্গঠন যেটিকে বলা হয়। আচ্ছা, এসবের মধ্যে রয়েছে পার্লামেন্টারি পদ্ধতির সরকার ব্যবস্থার প্রবর্তন, স্বাধীনতার 10 মাসের মধ্যে একটি সংবিধান প্রণয়ন 1972। দেখো এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা কি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বা একটা বড় একটা কি মাইলফলক বলা যায়, যে স্বাধীনতার কায়েমের 10 মাসের ভেতরে একটা কি সংবিধান প্রণয়ন করা হয়েছিল। নতুন রাষ্ট্র হিসেবে 140টি দেশের স্বীকৃতি লাভ, জাতিসংঘ বা ওআইসি সহ আন্তর্জাতিক সংস্থা সংগঠনের সদস্যপদ লাভের প্রাপ্তি এবং নতুন সংবিধান অনুসারে 1973-এর 7ই মার্চে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ইত্যাদি ছিল বাংলাদেশের জন্য একটা কি বড় একটা সাফল্য। ঠিক আছে, পরবর্তী আমরা জানি 75-এর 15ই আগস্টে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধুকে কি পরিবার সহ সেনা সদস্যের সাথে তারা কি হত্যা হয়। বঙ্গবন্ধুর তার পরিবারে উপস্থিত সকল সদস্য শাহাদাত বরণ করে। একই সালের 3রা নভেম্বরে জাতীয় 4 নেতা নির্মম হত্যাকাণ্ডের শিকার হন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। জেল হত্যা দিবস, ঠিক আছে। সো 3রা নভেম্বর কি জেল হত্যা দিবস, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আপনারা জানে রাখেন যে 3রা নভেম্বরে জেল হত্যা দিবস, সেই দিবসটাকে কি বলা হচ্ছে? জেল হত্যা দিবস। ওকে, এমসিকিউ এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো। জেল হত্যা দিবস। আচ্ছা, পরবর্তী দেখি আমরা। সংবিধান স্থগিত করে সামরিক শাসন জারি করা হয়, বাংলাদেশে উল্টো পথে যাত্রা শুরু করে। অগণতান্ত্রিক শাসন অব্যাহত থাকে 90-এর দশক পর্যন্ত। কবে? 90-এর গণ অভ্যুত্থান পর্যন্ত, যখন এরশাদের সময় গণ অভ্যুত্থান করা হয়। নূর হোসেন নামের একজন কি সাহসী যোদ্ধা, আমরা যেমন 24 সালে এসে প্রাণ দিলাম, শহীদ হলাম স্বৈরাচার পতনের জন্য, আবার আমাদের সেই সোনার বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য, সেরকমই একজন ব্যক্তি 1987 সালে স্বৈরাচার পতনের জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য উনিও শহীদ হয়েছিলেন। ওনার শরীরে উনিও লিখেছিলেন যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এই স্লোগান লিখে উনি রাস্তায় আন্দোলন করেছিলেন এবং উনি মৃত্যুবরণ করেছিলেন পুলিশের গুলিতে। সেই 87 সালে একজন মানুষ মৃত্যুবরণ করেছিল, গণ অভ্যুত্থান হয়েছিল পুরো দেশে। 24 সালে এসে কিন্তু প্রচুর মানুষ মৃত্যুবরণ করেছে, ছাত্র ছাত্রী থেকে শুরু করে সকল বয়সের মানুষ। সেই গণ অভ্যুত্থান 24 সালে আরো মারাত্মক রূপ ধারণ করেছে, ঠিক না? আধুনিক যুগ, সব কিছু বেশি হয়, হয়তো এই কারণে আমাদের শহীদের সংখ্যাটাও বেশি হয়েছে, আত্মত্যাগও বেশি হয়েছে। যাই হোক, তো আমরা আমাদের প্রাপ্তি তো পেয়েছি আলহামদুলিল্লাহ। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এই যে যখন আমাদের 90 দশক পর্যন্ত দেখলাম যে 75-এর পরবর্তী 15 বছর দেশ ছিল সেনা শাসনের অধীনে। এই সময় জনগণের ভোটাধিকার হরণ করা হয়, বিভিন্ন দল ভেঙে বা নেতাদের ভাগিয়ে এনে সেনা সমর্থক দল গঠন করা হয়। নির্বাচনের নামে ক্ষমতাসীনদের কর্তৃক ভোট কেন্দ্র দখল এবং আসন ভাগাভাগি হয়। নির্বাচন কমিশন বলতে গেলে অকার্যকর, অসহায় হয়ে পড়ে। আমরা এই অধ্যায়ে দেখব নির্বাচন কমিশন বিষয়টা কি। এটি একটি কি সাংবিধানিক একটা পোস্ট বা সাংবিধানিক একটা কিন্তু সংস্থা বা অফিস, যেটাকেই বলো না কেন। 90-এর গণ অভ্যুত্থান, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন। বর্তমানে কার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস, রাইট? ওকে। 27 ফেব্রুয়ারি 1991 জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক বিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারে একটি উল্লেখযোগ্য অধ্যায়ের সূচনা করে। ঠিক আছে, পরবর্তীতে যাই। 1991 সালে নির্বাচনে জয়লাভ করে কে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে। নির্বাচনের পর জাতীয় সংসদের সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে, সংবিধানের কত? দ্বাদশ সংশোধনীর মাধ্যমে 1991 সালের 6ই আগস্ট মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত করা হয়। অর্থাৎ এর পূর্বে কি ছিল? এর পূর্বে ছিল প্রেসিডেন্ট শাসিত সরকার। এর পূর্বে কি ছিল? প্রেসিডেন্ট শাসিত
সরকার, যেটি কিনা 1991 সালে দ্বাদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের পুনরায় মন্ত্রিপরিষদ শাসিত সরকারের ব্যবস্থা নিয়ে আসে, যেখানে কিনা আবারও প্রধানমন্ত্রী ওই সরকারের প্রধান থাকবেন এবং দেশকে পরিচালনা করবেন বা সরকারকে পরিচালনা করবেন। ওকে, যেখানে কিনা প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি দেশের কি নামে মাত্র প্রধান এবং কিন্তু অধিকার সব রকম পাওয়ার প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকবে। অবশ্য সরকারি ও বিরোধী দলগুলোর মধ্যে এরূপ পারস্পরিক সমঝোতা দীর্ঘদিন স্থায়ী হয়নি। জাতীয় সংসদে ঢাকার মিরপুর 1993 সালে, মাগুরার 1994 প্রহসনমূলক উপনির্বাচনে ব্যাপক কারচুপিকে কেন্দ্র করে অচিরেই তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। জাতীয়ভাবে এক ধরনের আশঙ্কা তৈরি হয় যে দলীয় সরকারের অধীনে কোনোভাবেই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হবে না। অতএব আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সরকারের কাছে তত্ত্বাবধায়ক সরকার অধীনে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাতে থাকে। এই দাবিতে এক পর্যায়ে 147 জন সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। আওয়ামী লীগ, জাতীয় প্রার্থী জামাত ইসলামী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য রাজপথে কি আন্দোলন শুরু করে। বিএনপি সরকার এ দাবি উপেক্ষা করে 15 ফেব্রুয়ারি 1996 জাতীয় সংসদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করে। তবে আওয়ামী লীগ ও অন্য দলগুলো এই নির্বাচনে অংশগ্রহণ না করে পুরোপুরি প্রত্যাখ্যান করে। প্রায় ভোটারবিহীন পরিবেশে তথাকথিত নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করায় এই নির্বাচন গুরুত্ব ও বৈধতা হারায়। 4 দিন স্থায়ী ষষ্ঠ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিল গৃহীত হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক ব্যবস্থা করা হয়। অর্থাৎ 1996 সালে যে নির্বাচনটা হয়েছিল, এই নির্বাচনটা প্রায় ভোটারবিহীন নির্বাচন হয়েছে এবং যাতে কিনা বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া বাকি অন্য সকল রাজনৈতিক দল সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল, নির্বাচনে অংশগ্রহণ করেননি। ঠিক আছে, তো শুধুমাত্র বিএনপি একমাত্র নির্বাচন করেছিল, একা ফাঁকা মাঠে গোল দিয়ে তারা ক্ষমতা পেয়েছিল, কিন্তু পরবর্তীতে ক্ষমতা স্থায়ী হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করে। এরপর আওয়ামী লীগ সরকার গণতন্ত্র শক্তিশালীকরণে বিভিন্ন পদক্ষেপ নেয়। এইসবের মধ্য দিয়ে বিভিন্ন সংসদীয় কমিটি গঠনের মাধ্যমে সংসদকে শক্তিশালী করা, সংসদ প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব প্রবর্তন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদন, ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য স্থানীয় সরকারের নির্বাচনে নারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার পথ উন্মোচন ইত্যাদি উল্লেখযোগ্য থাকে। 2001 সালের 1 অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত সমর্থিত জাতীয় জোট সরকার গঠন করে। এই সময় দলীয় স্বার্থে উদ্দেশ্য প্রণীতভাবে বিচারপতিদের অবসরের বয়সসীমা 2 বছর বাড়িয়ে 65 থেকে 67 বছর পছন্দের লক্ষ্যে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের নীল নকশা প্রণীত হয়। ফলে তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনের নিরপেক্ষতা কি হয়, প্রশ্নবিদ্ধ হয়। কেন? কারণ ওই পূর্বে দল ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ তারা কি করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য সেই বিচারপতি এবং নির্বাচন কমিশনের যে লোকজন রয়েছে তাদের অবসরের বয়সসীমা 65 থেকে 67 করে দেয়, যাতে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনের সময় যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে সেই সরকারের প্রধান উপদেষ্টা কিংবা নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার তারা যেন ওই লোকগুলাকে রাখতে পারে সেখানে। এই জন্য তাদের নিরপেক্ষতার প্রশ্নবিদ্ধ হয়। ওকে, পরবর্তী দেখি, দেশে চরম সাংঘর্ষিক রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব ঘটে। 2007 সালে সেনাবাহিনীর প্রধান জেনারেল মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে রাজনীতিতে পরোক্ষভাবে সেনা হস্তক্ষেপ ঘটে। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত সরকার 2 বছর ক্ষমতাসীন থাকে। 2 বছর ক্ষমতাসীন থাকে। এ সময়ে প্রধান 2 রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি নেতৃদ্বয়ের গ্রেপ্তার, তাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তথাকথিত গণতান্ত্রিক সংস্কার আনয়নের উদ্যোগ এবং একের পর এক অধ্যাদেশ জারি সহ ইত্যাদি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে অসাংবিধানিক পন্থায় ক্ষমতা স্থায়ীকরণের অপপ্রয়াস চলে। 2 বছর পরে সরকার নির্বাচন দিতে কি হয়, বাধ্য হয়। 29 ডিসেম্বর 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নবম এই জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীনে মহাজোট বিপুল বিজয় অর্জন করে সরকার গঠন করে। দশম জাতীয় সংসদ নির্বাচন 5 জানুয়ারি 2014, একাদশ জাতীয় সংসদ নির্বাচন 30 ডিসেম্বর 2018 অনুষ্ঠিত হয়। পূর্ববর্তী উন্নয়নের জন্য উভয় নির্বাচনে কি হয়, বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিজয়ী হয়ে সরকার গ্রহণ করেছে। পরবর্তী দ্বাদশ সংসদ নির্বাচন কবে হয়, 2022-এ। ঠিক আছে, 2022-এ এসে শেষ হয় 24 জানুয়ারির 7 তারিখে, রাইট? জানুয়ারির 7 তারিখে কিন্তু কি পরবর্তী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেটি হলো যে
আওয়ামী লীগ সরকার যখন প্রথম নির্বাচিত হয়, তারপরে পরবর্তী নির্বাচিত হওয়ার সময় কিন্তু তারা কি গণতন্ত্রকে শক্তিশালীকরণ করা শুরু করে। তা আমার কথা হচ্ছে এতই শক্তিশালী করে ফেললো যে পরবর্তী নির্বাচনে নির্বাচিত হয়েও, অর্থাৎ 2024 জানুয়ারি 7 তারিখে নির্বাচিত হয়েও তারা 1 বছরও টিকতে পারলো না। আফসোসের বিষয়, তাই না? রাজনৈতিক দল সম্পর্কে একটু আমরা আলোচনা দেখব। গণতন্ত্র সম্পর্কে আমরা দেখলাম গণতন্ত্রের অন্যতম একটি উপকারী বা অন্যতম প্রয়োজনীয় সহায়ক একটি অংশের নাম হলো কি রাজনৈতিক দল। যেই অংশটা ছাড়া, যেই মাধ্যমটা ছাড়া গণতন্ত্র বাস্তবায়নে কি সমস্যা দেখা যায়। তো রাজনৈতিক দল সম্পর্কে আমরা দেখব। আধুনিক রাষ্ট্রের শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিনিধিত্বমূলক সরকার বলতে দলীয় সরকারকেই বোঝায়। প্রতিনিধিত্বমূলক সরকার বলতে কাকে বোঝায়? এই দলীয় সরকারকেই বোঝায়। রাজনৈতিক দল ব্যতীত গণতান্ত্রিক রাষ্ট্রের কথা কল্পনা করা যায় না। রাজনৈতিক দলকে কেন্দ্র করে জনমত গঠন, দলীয় আদর্শের প্রচার এবং সমর্থক গোষ্ঠী এবং রাজনৈতিক সচেতন নাগরিক সমাজ গড়ে ওঠে। ওকে, পরবর্তী দেখি রাজনৈতিক দলের সংজ্ঞাতে আমরা যাব। দেখো, এখন বলতে তোমার রাজনৈতিক দল বলতে তো বুঝোই তুমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাই না? তো রাজনৈতিক দল কাকে বলে ভাই? জিনিসটা কি? খায় না পড়ে? লক্ষ্য করবো আমরা। সাধারণ ভাষায় রাজনৈতিক দল বলতে একটি সংগঠিত নাগরিক সমষ্টিকে বোঝায়। একটি দল বলতে কি বোঝায়? সংগঠিত নাগরিক সমষ্টিকে, যারা দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে জনমত গঠনের মধ্য দিয়ে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। দেখো কি বলছে, রাজনৈতিক দল বলতে একটি সংগঠিত নাগরিক সমষ্টি বা একটি সংগঠন, সংগঠিত নাগরিক সমষ্টি বা একটি সংগঠনকে বোঝায় যারা কিনা দলীয় আদর্শ, যাদের দলীয় আদর্শটা রয়েছে ওই দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে জনমত গঠনের মধ্য দিয়ে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। বৈধ উপায়ে কি করে? ক্ষমতা দখলের চেষ্টা করে। অধ্যাপক গ্যাটেল রাজনৈতিক দলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, রাজনৈতিক দল বলতে কম বেশি সংগঠিত একদল লোককে বোঝায় যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে ও কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। সংগঠন, কর্মসূচি প্রদান, ক্ষমতা অর্জন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। দেখো, অধ্যাপক গ্যাটেলের এটা মন্তব্য আমরা লক্ষ্য করলাম। তো আমি এই ক্ষেত্রে একটা জিনিস বলতে চাই তোমাদেরকে, যে বিভিন্ন মনীষীদের, বিভিন্ন পলিটিক্যাল সায়েন্টিস্ট যেগুলোকে বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানীদের মতামত আমরা দেখলাম, এই মতামতগুলো কিন্তু অবশ্যই একটা থেকে দুটো মতামত তোমরা পরীক্ষার খাতায় সৃজনশীল লিখবা, প্রয়োগ বা উচ্চতর দক্ষতায়। তাহলে কি হয় জানো, ওই যে একটু আগে বললাম না পিক আপ লাইন বা পাঞ্চ লাইন, এগুলো কিন্তু পিক আপ লাইন বা পাঞ্চ লাইন হিসেবে কাজ করে। তোমার যে পরীক্ষার্থী, তোমার যে হচ্ছে পরীক্ষক যিনি তোমার খাতা দেখবেন, উনি ভাববেন যে পরীক্ষার্থীটি তো ভালোই লিখছে, ছাত্রটা তো ভালোই লিখছে, জানে, তখন কিন্তু উনি নাম্বার দিতে বাধ্য। হ্যাঁ, আর অবশ্যই যখন ওগুলো লিখবা সুন্দর করে নীল কালি দিয়ে, কি কালি? নীল কালি ইউজ করে সেগুলো কি মার্ক করবা, বুঝাই দিবা যে ভাই আমি এখানে কিছু লিখছি, স্যার আমি কিছু লিখছি, দেখেন। ঠিক আছে? রাজনৈতিক দল সাধারণত একক কিংবা একদল বিশিষ্ট সৃজনশীল নেতৃত্বের সমন্বয়ে গড়ে ওঠে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে বলা যায় রাজনৈতিক নেতৃবর্গের মাধ্যমে নাগরিক সমস্যাকে চিহ্নিত করে এবং সেই সমস্যাগুলো সমাধানে সুনির্দিষ্ট কর্মপন্থে জনমত গঠন এবং বৈধ উপায়ে সরকার গঠনের উদ্দেশ্যে নিয়োজিত সংঘবদ্ধ একটি জনসমষ্টি হলো রাজনৈতিক দল। জাতীয় স্বার্থের সংরক্ষণ এবং উন্নতির পাশাপাশি সাংগঠনিক দৃঢ়তা এবং দলীয় সদস্যদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে রাজনৈতিক দল তৎপরতা প্রদর্শন করে। রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার রাজনৈতিক দল সম্পর্কে কি বলেছেন? যারা কতগুলো সুনির্দিষ্ট জাতীয় নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে, সেই জনসমষ্টি কি বলা হচ্ছে? রাজনৈতিক দল বলা হচ্ছে। কি বলছে ম্যাকাইভার? তিনি বলেছেন যে যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে, অর্থাৎ একটি দলের কি কিছু ফিক্সড নীতি থাকবে, নীতিমালা থাকবে, নৈতিকতা থাকবে বা নিয়ম থাকবে, যেগুলোর উপর ভিত্তি করে তারা কি একত্র ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে, সেই জনসমষ্টিকে রাজনৈতিক দল বলা হয়। সুতরাং রাজনৈতিক দল একটি এমন একটি জনসংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐক্যমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা অর্জনের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট হয়। রাজনৈতিক দলের উদ্দেশ্য আমরা লক্ষ্য করব, কি উদ্দেশ্য রয়েছে রাজনৈতিক দলের। প্রধান উদ্দেশ্যগুলো কি কি? সেগুলো হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহ্নিত করে আদর্শগতভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে কর্মসূচি নীতিমালার প্রণয়ন বাস্তবায়ন করা। 2, রাষ্ট্রের উন্নয়নমূলক কিছু নীতিমালা পরিকল্পনা জনগণের নিকট পেশ করে জনসমর্থন সৃষ্টি করা। 3, দলীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় উন্নতি ও সমৃদ্ধি অর্জন করা, জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখা। 4, বৈধ ও নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের শাসনভার গ্রহণ এবং রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। এই যে আমরা যে দায়িত্বগুলো দেখতেছি, উদ্দেশ্যগুলো দেখতেছি, এই উদ্দেশ্যগুলো প্রত্যেকটা রাজনৈতিক দল যদি যথাযথভাবে পালন করে, জনগণকে যদি তারা প্রাধান্য দেয়, জনগণের চাহিদা সুবিধা অসুবিধাগুলোকে যদি তারা প্রায়োরিটি দেয়, প্রাধান্য দেয়,
পাই, তাহলে কিন্তু গণতন্ত্রের মৃত্যু ঘটে না। এরকম আমাদের স্বৈরাচার কোনো সরকার হবেও না, জনগণের সুবিধা হবে, দেশের উন্নয়ন হবে, মানুষ শান্তিতে থাকবে, তাই না? এই জিনিসটা আমাদের দরকার। আশা করি পরবর্তীতে তারা এই জিনিসগুলো মেনে চলবে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকাটা আমরা লক্ষ্য করব। অর্থাৎ রাজনৈতিক দল গণতন্ত্র প্রতিষ্ঠায়, গণতন্ত্রের অথবা আইনের অনুশাসন প্রতিষ্ঠায় কতটুকু ভূমিকা রাখে লক্ষ্য করি। শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক দলের অস্তিত্ব গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের প্রধান শর্ত। প্রধান শর্ত কি? শক্তিশালী সুসংগঠিত রাজনৈতিক দলের অস্তিত্ব, অর্থাৎ একটি দেশে শক্তিশালী একটি রাজনৈতিক দল থাকবে, যে রাজনৈতিক দলটা ফের আবার কি হবে? সুসংগঠিত হবে। শক্তিশালী হলেই হবে না, সেটি সুসংগঠিত, ভালো নিয়ম কানুন থাকবে, সেগুলো মেনে তারা ঐক্যবদ্ধ হবে, এরকম একটি রাজনৈতিক দল দরকার। অধ্যাপক ফাইনারের মতে, আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন। কি বলেছে? আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত, অর্থাৎ আধুনিক গণতান্ত্রিক শাসন মানেই হলো রাজনৈতিক দলের শাসন। একটি রাষ্ট্রে গণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক কিংবা সমাজতান্ত্রিক যে ধরনের সরকার ব্যবস্থায় বিদ্যমান থাকুক না কেন, সব ক্ষেত্রেই রাজনৈতিক দলের গুরুত্ব স্বীকৃত। সব ক্ষেত্রে কি বলছে? রাজনৈতিক দলের গুরুত্ব কি? স্বীকৃত। বস্তুত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সর্বাধিক। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিম্নে আলোচনা করা হলো। কি কি নিম্নে ভূমিকা থাকে? দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার আলোকে প্রতিটি রাজনৈতিক সংগঠন দলীয় নীতিমালা ও সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করে। এই নীতিমালা কর্মসূচি সাধারণত রাজনৈতিক দলের ইস্তেহারে উল্লেখ থাকে। ইস্তেহার জিনিসটা কি জানো? ইস্তেহার জিনিসটা হচ্ছে যে ইংলিশে কি বলছে? ম্যানিফেস্টো। এই ম্যানিফেস্টোর পরিভাষা হচ্ছে ইস্তেহার। এটি হলো যে নির্বাচনের আগে ওই যে প্রেস ব্রিফিং এ বসে বলে না, আমরা যদি নির্বাচিত হই, বা এলাকার চেয়ারম্যান নির্বাচন এমপিরা আসে বলে না, আমাকে যদি আপনারা সামনে নির্বাচনে নির্বাচিত করেন, আমি এই এলাকার উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিব এলাকাকে, এই এলাকার এইটা কাজ করবো, ওটা কাজ করবো, এখানে ক্রিকেট স্টেডিয়াম করে দেবো, ফুটবল স্টেডিয়াম করে দেবো, এখানে আমি ফ্লাইওভার বানাই দিব, এরকম বলে না? এগুলো হচ্ছে ইস্তেহার। এই ইস্তেহারগুলোতে কি সঠিক নীতিমালা যদি প্রণয়ন করে বা তাদের উদ্দেশ্য ভালো থাকে যে আমরা দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন সমস্যাগুলোকে সমাধান করতে কি আমরা কেবল যোগ্য, তাহলে ঠিক আছে। ওকে, পরবর্তী লক্ষ্য করি। দলের নীতি ও পরিকল্পনা সম্পর্কে জনগণকে জানানোর জন্য রাজনৈতিক দল সভা সমিতি, টকশো আয়োজন সহ পত্রপত্রিকায় মতামত ব্যক্ত করে তাদের নীতি কর্মসূচি প্রচার করে এবং জনসমর্থন কি করে? সৃষ্টি করে। ঠিক আছে। দেশের জাতীয় নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন এবং তার পক্ষে দলীয় প্রচার কার্য চালানো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ। মনোনীত প্রার্থীদেরকে নির্বাচিত করার জন্য রাজনৈতিক দল তাদের সমর্থনে ব্যাপক নির্বাচনের প্রচারণা চালায়। রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে কি? নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করা। কি বলছে? নির্বাচনে জয়লাভের পরে সরকার গঠন করা হচ্ছে রাজনৈতিক দলের অন্যতম একটি কাজ। সাধারণত নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই সরকার গঠন করে থাকে। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাজনৈতিক দল তার দলীয় নীতিমালা বা কর্মসূচির ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করে। নাগরিকদের রাজনীতিতে অংশগ্রহণ এবং রাজনৈতিক চেতনা গড়ে তোলার ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা অনস্বীকার্য। পরবর্তী দেখি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে যে সকল দল বা দলসমূহ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না তারাই বিরোধী দলের ভূমিকা পালন করে। দেখো, একটি গণতান্ত্রিক দেশে বিরোধী দল কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ সংসদে দেখা যাচ্ছে যে সরকার দলের লোকজন বা সেই দলের নেতাকর্মীরা, মন্ত্রীরা, এমপিরা তারা ইচ্ছে মতো করে অনেক কথাই বলে যেতে থাকে। এক পর্যায়ে দেখা যাচ্ছে যে তারা দেশের মঙ্গলজনক নয়, অমঙ্গলজনক কিছু কথাবার্তা তারা স্টেপ নিয়ে থাকছে। সেই সময় সেই কথাটার বিরোধিতা করার জন্য কাউকে তো লাগবে সংসদে, সেই রুমটাতে। এই কারণে বিরোধী দলের ভূমিকা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ কি? প্রত্যেকটা আলোচনারই কিন্তু সমালোচনা দরকার। এটা আমার ব্যক্তিগত মতামত যে প্রত্যেকটা আলোচনারই সমালোচনা প্রচুর দরকার। সমালোচনা ছাড়া কিন্তু আলোচনা, সেটা ভালো না খারাপ, বৈধ না অবৈধ, এটা বোঝা কঠিন। ওকে, বিরোধী দল পার্লামেন্ট বিতর্ক, সরকারের নীতি আলোচনা, মুলতবি প্রস্তাব উপস্থাপন এবং বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করে সংসদকে কার্যকর রাখে। সংসদের বাইরেও বক্তব্য, বিবৃতি, সমালোচনার মাধ্যমে বিরোধী দল সরকারকে আইনের শাসন অনুশীলনে সহায়তা করে। এছাড়া বিরোধী দল গণতন্ত্রের সামনে বা জনগণের সামনে সরকারের পাশাপাশি বিকল্প কর্মসূচি তুলে ধরে। তাই গঠনমূলক সমালোচনা এবং কার্যকর ভূমিকা রাখা বিরোধী দলের অন্যতম দায়িত্ব।
ঠিক আছে। রাজনৈতিক দলের সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় জনগণের মাঝে মিশে থাকে, সরকারের নীতি ও সিদ্ধান্ত সমূহ মানুষের কাছে কি করে, তুলে ধরে। জনগণ তাদের মতামত ও অভিযোগ রাজনৈতিক দলের সদস্যবৃন্দের মাধ্যমে সরকারের নিকট উত্থাপন করে এবং সরকারের করণীয় দাবি করে। মূলত রাজনৈতিক দল সরকার ও জনগণের মধ্যে যোগাযোগ বা সেতুবন্ধন রচনা করে। কি বলেছে? রাজনৈতিক দল সরকার ও জনগণের মাধ্যমে যোগাযোগ বা সেতুবন্ধন রচনা করে। অর্থাৎ আমি যদি সুন্দর করে বলি যে রাজনৈতিক দলের ভূমিকাটা কত গুরুত্বপূর্ণ, লক্ষ্য করো। এটা হলো জনগণ, এটা হলো মাঝখানে তাদের একটা মনে করো নদী, ঠিক আছে, এটা হলো কি নদী। এপাশে রয়েছে সরকার, এপাশে কে রয়েছে? এপাশে রয়েছে সরকার। এই যে নদীটা, এই নদীর ব্রিজ কে হবে জানো? এখানে ব্রিজ হবে এই রাজনৈতিক দল, ঠিক আছে। এই রাজনৈতিক দলের মাধ্যমে আমরা কি করতে পারবো? এই সরকারের কাছে পৌঁছাতে পারবো, ঠিক আছে। এই জিনিসটাই বলছে, অর্থাৎ আমাদের যত দাবি দাওয়া চাহিদা, হ্যাঁ, যত ডিমান্ডস রয়েছে, সুবিধা অসুবিধা, সকল কিছু সরকারকে জানাতে পারবো রাজনৈতিক দলের মাধ্যমে। অলরাইট, পরবর্তীতে যাই। রাজনৈতিক দল যে কোনো স্বাধীন দেশের নাগরিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করে তোলে। পরাধীনতা থেকে মুক্তি এবং স্বাধীনতার জন্য রাজনৈতিক দল গণ আন্দোলনে নেতৃত্ব প্রদান করে। যেমন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে, ঠিক আছে, যুদ্ধের এটা কথা বলছে। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা কি? অপরিহার্য। জনগণের অভাব, অভিযোগ, দুঃখ, দুর্দশা, মাত্রই যেগুলা বললাম সকল কিছু তুলে ধরে, সাধারণ সার্বিক কল্যাণের লক্ষ্যে কি কর্মসূচি প্রণয়ন করে কিংবা সরকারের কাছে এগুলো নিয়ে যায়। সংসদ সদস্যীয় ব্যবস্থায় অর্থাৎ সংসদীয় ব্যবস্থায় কি বিরোধী দল হলো বিকল্প সরকার, ঠিক আছে, যেটা বিরোধী দলের আমি গুরুত্ব তো অবশ্যই বললাম, অনেক গুরুত্ব রয়েছে। আলোচনা সমালোচনা না করলে সে আলোচনা বৈধ কিংবা অবৈধ কি হচ্ছে জানা কিন্তু মুশকিল। সেক্ষেত্রে অবশ্যই সেটা বিকল্প বিরোধী দলকে দরকার রয়েছে। সরকার সমর্থন হারালে বা কোনো কারণে পতন হলে বিরোধী দল ক্ষমতা লাভ করে সরকার গঠনের সুযোগ সৃষ্টি হয়। ওকে, সো আমরা এই অংশটাতে অর্থাৎ এই অধ্যায়টাতে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচনের বাংলাদেশের গণতন্ত্র অংশটা আমরা কিন্তু কি ইতিমধ্যে আলোচনা করছি, যেখানে সুস্পষ্টভাবে তোমাদেরকে জানিয়ে রাখি যে গণতন্ত্র বলতে কি, আবারও বলতেছি, জনগণ। অর্থাৎ আব্রাহাম লিঙ্কনের সেই যে ডেফিনেশনটা, যেটা সবচেয়ে সুস্পষ্ট কিংবা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, এই তোমরা সংজ্ঞাটা মাথায় রাখবে অবশ্যই, যে গণতন্ত্র জনগণের জন্য জনগণের দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। এই বিষয়টা যা মাথায় রাখবা। আমরা এতক্ষণ যাবৎ গণতন্ত্রের আলোচনাটা সম্পূর্ণরূপে করেছি। গণতন্ত্র কত প্রকারের হতে পারে, প্রত্যক্ষ পরোক্ষ। প্রত্যক্ষ কি? সরাসরি। পরোক্ষ কি? প্রতিনিধিত্বমূলক কারো মাধ্যমে, সরাসরি যেটা না, ঠিক আছে। পরবর্তী দেখেছি অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক কি? রাজনৈতিক দল, যেটি কিনা গণতন্ত্রকে বাস্তবায়নে অনেকাংশে সাহায্য করে। এবং রাজনৈতিক দলের মধ্যে অবশ্যই থাকতে হবে বিরোধী দল, যে কিনা ক্ষমতাসীন দলের সমালোচনা কিংবা বিভিন্ন রকম বিকল্প সমাধান, বিকল্প প্রস্তাব তারা প্রণয়ন করতে পারে, পেশ করতে পারে। এই জন্যই বিরোধী দলকে কি আবার বিকল্প সরকারও বলা হয়। তো এই সকল বিষয়গুলো আমরা বাংলাদেশের গণতন্ত্র অংশটাতে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব, যেখানে আমরা দেখব বাংলাদেশের নির্বাচন কমিশন নামে যে একটি সাংবিধানিক অফিস বা সাংবিধানিক একটি পোস্ট রয়েছে, সেটির কার্য কি কি, সেটির সুবিধা অসুবিধা কি কি, কিংবা কারা যোগ্য হয় সেই নির্বাচন কমিশনের সদস্য হতে, সকল কিছু আমরা নেক্সট ক্লাসে দেখব। ততক্ষণ পর্যন্ত আশা করব তোমরা এই অংশটা মনোযোগ দিয়ে ক্লাসটি করবা এবং মূল বইটা নিবা এবং ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাবা বা নোট ডাউন করবা। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকো, টাটা।